আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো যেটা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ সার্কুলার। তো এটার কিন্তু আবেদন শুরু হয়েছে। আপনারা কিন্তু চাইলে এটাতে আবেদন করতে পারেন। এখানে কিন্তু বেশ অনেকগুলো পদের আছে। আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। আর এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং এটা বাংলাদেশের সকল জেলার যেকোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে। সার্কুলারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে এসে থাকেন বা নতুন দেখে থাকেন, এজন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার, সকল নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমরা এখান থেকে পড়ে দেখব কি কি বিষয় বলা আছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার বিভাগের স্মারক নং মূল প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমোদিত অর্গানভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে কি বলা আছে যে বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। তো এই বিষয়গুলো আমরা দেখলাম। 1 নম্বরে আছে নগর পরিকল্পনাবিদ একজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতক থাকতে হবে, অর্থাৎ মাস্টার্স পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা নগর পরিকল্পনাবিদে আবেদন করতে পারবেন। 2 নম্বরে আছে কনসালটেন্ট, অর্থাৎ কনসালটেন্টে যদি আপনি আবেদন করতে চান 7ম গ্রেডের 6টি পদ আছে এখানে। তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সহ এফসিপিএস, এমএস, এমপিসিএস ডিগ্রি সহ 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি কনসালটেন্ট পদে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদের এই যে এক্সপিরিয়েন্স যেটা শিক্ষাগত এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা যদি আপনার থেকে থাকে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আছে 3 নম্বর আছে নিরীক্ষা কর্মকর্তা। তো এই পদে আবেদন করতে পারেন, একটি পদ আছে 9ম গ্রেড। এইটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের অন্তর্ভুক্ত বিষয়ে স্নাতক, অর্থাৎ এটাতেও কিন্তু মাস্টার্স পাস থাকতে হবে, অর্থাৎ বিজনেস সিস্টেম ব্যবসা শাখা থেকে মাস্টার্স পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর পাশাপাশি কিন্তু কম্পিউটার চালানোর জন্য অবশ্যই আপনাকে দক্ষ থাকতে হবে। এরপরে যদি আমরা দেখি 4 নম্বরে দেখি সহকারী স্থপতি একটি পদ আছে 9ম গ্রেডের। এটাতে আবেদনের জন্য বিআর্ক ডিগ্রি এবং আইএবি এর সদস্যপদ থাকতে হবে এবং এমইউআরপি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এই শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি কিন্তু সহকারী স্থপতি পদে আবেদন করতে পারবেন। 5 নম্বরে আছে উপ সহকারী প্রকৌশলী, 3টি পদ আছে 10ম গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে পুরকৌশলী ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 6 নম্বর আছে উপ সহকারী প্রকৌশলী একটি পদ আছে। এটাতে আবেদন করতে পারেন। এটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে যন্ত্র প্রকৌশলী ডিপ্লোমা, অর্থাৎ যারা ডিপ্লোমাতে যান্ত্রিক নিয়ে যান্ত্রিক ডিপার্টমেন্ট থেকে যারা ডিপ্লোমা কমপ্লিট করছেন তারা কিন্তু আবেদন করতে পারেন। তো 7 নম্বরে আছে নিরীক্ষা অ অধিকক্ষ। তো আপনি কিন্তু চাইলে এটাতে আবেদন করতে পারেন অধিকক্ষকে। তো এটাতে আপনার 10ম গ্রেড একটি পদ আছে। আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য আ শাখা থেকে আপনাদের বাণিজ্য থেকে 2য় শ্রেণির স্নাতক, অর্থাৎ আপনারা অনার্স অথবা ডিগ্রি যারা বাণিজ্য শাখা নিয়ে করছেন তারা কিন্তু এই নিরীক্ষা পদে আবেদন করতে পারেন। তো আমরা এরপরে দেখব 8 নম্বরে আছে হিসাব রক্ষক, 5 টি পদ আছে। তো আপনি যদি হিসাব রক্ষকে আবেদন করতে চান, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি, অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি থাকলে কিন্তু আপনারা হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে থাকতে হবে। 9 নম্বরে আছে সহকারী নিরীক্ষক। তো এটাতে কিন্তু 4 জনকে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ 4টি পদ আছে মোট। তো এটা আপনার 14 গ্রেডের। সো এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগের ন্যূনতম 2য় শ্রেণির স্নাতক, অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি থাকলে কিন্তু আপনারা সহকারী নিরীক্ষক পদে আবেদন করতে পারবেন। 10 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 10টি পদ আছে। তো যারা এটাতে আবেদন করতে পারেন, এটা 16তম গ্রেডের মধ্যে। আপনারা এই পদের নাম সকলেই শুনে আছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নাম। তো এটাতে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাস এবং কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ জানা থাকলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাদেরকে ইন্টার পাস থাকতে হবে এই পদের জন্য। 11 নম্বরে আছে হিসাব সহকারী,
17টি পদ আছে। তো যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন, সরকারি চাকরির সার্কুলার খুঁজে থাকেন, তারা কিন্তু এটাতে করতে পারেন। এটাতে আপনারা শুধুমাত্র বাণিজ্য শাখা থেকে আপনারা এইচএসসি পাস করবেন, অর্থাৎ ব্যবসা শাখা থেকে বিজনেস স্টাডি নিয়ে যারা এইচএসসি করছেন তারাই কিন্তু হিসাব সহকারীতে আবেদন করতে পারেন। তারপরে আছে এখান থেকে সড়ক তদারককারী, সড়ক তদারককারী 15টি পদ আছে 16 গ্রেডের। তো এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে অর্থাৎ এইচএসসি পাস করলে আপনারা শুধুমাত্র এইচএসসি পাস করলে কিন্তু আপনারা সড়ক তদারকিকারীতে পদে আবেদন করতে পারেন। এটাও কিন্তু 15 জনকে নিয়োগ দেওয়া হবে এবং এটা কিন্তু 16 গ্রেডের। তো এখানে বেশ কিছু পদসংখ্যা আপনারা দেখতেই পারলেন, অনেকগুলোই পদসংখ্যা আছে। আপনারা আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারেন। এখন আমরা দেখব এখান থেকে আবেদনের যে মূল বিষয়গুলো। আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে বয়সটা হতে হবে 18 এবং 35-এর মধ্যে। তো তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর এছাড়াও এখানে বেশ কিছু নীতিমালা বিষয়বস্তু দেওয়া আছে, যেমন মৌখিক পরীক্ষার সময় কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এই বিষয়গুলো আপনারা অনেক পরে দেখলেও হবে, কেননা ফার্স্ট স্টেপ হচ্ছে আবেদন করা, তারপরে লিখিত পরীক্ষা দেওয়া, লিখিত পরীক্ষা উত্তীর্ণ হইলে তারপরে হচ্ছে মৌখিক ভাইবার দিকে যাওয়া, তখন এই কাগজপত্র লাগবে, তার আগে কিন্তু এগুলো লাগবে না। তো আমরা যদি এখন দেখি আবেদনের যে বিষয়গুলো, আপনি যদি এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে অবশ্যই জব সিসিসি গভ.বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। জব সিসিসি গভ.বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন। আর এখানে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে 30/11 এর মধ্যে আবেদনটা শুরু হয়েছে এবং যেটা চলমান থাকবে 24শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ এই ডিসেম্বর মাসের 24 তারিখ পর্যন্ত সময় আছে। এর মধ্যে কিন্তু আপনাদেরকে এই সার্কুলারের অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই হলো বিষয়। এখন আমরা যদি দেখি কত টাকা ফি প্রদান করতে হয়, তো আপনারা সকলেই জানেন প্রতিটা জবের জন্য কিন্তু সরকারি একটা ফি আছে। সো এই ফি অনুযায়ী কিন্তু আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। তো এখানে দেওয়াই আছে, আমরা দেখতে পাইতেছি এখানে দেওয়াই আছে যে 1 হতে 7 নং কর্মী পদের জন্য 1 থেকে 7 নং কর্মী পদের জন্য 223 টাকা। তো 223 টাকা আপনাদের কিন্তু ফি জমা দিতে হবে। আর এখানে আপনার বিষয় আছে, দুইটা এসএমএস প্রায় 230 টাকা খরচ পড়বে, অর্থাৎ 1 থেকে 7 নং কর্মী পদে আবেদন করলে 230 টাকা। আর 8 থেকে আপনি যদি 8 নং কর্মী পদে আবেদন করে থাকেন, যেটা আপনারা দেখলেন অফিস সহায়ক, সো এটাতে আবেদন করতে চাইলে আপনারা 8 নম্বরে আবেদন করতে চাইলে শুধুমাত্র 150 টাকা দিবেন। শুধুমাত্র 150 টাকা দিলেই হবে। সরি, অফিস সহায়ক না, এটা হচ্ছে আপনার 8 নং কর্মী পদ। আচ্ছা, অন্য কোনো একটা পদ থাকতে পারে। তো আমরা এখান থেকে দেখব 8 নং এর জন্য হচ্ছে 100 মোট 68 টাকা ফি জমা দিতে হবে এবং 9 থেকে 12 নং পদের জন্য 9 থেকে 12 নং 16তম গ্রেড এর মধ্যে যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র 112 টাকা ফি জমা দিবেন। দুইটা এসএমএস সবরে 120 টাকা আপনারা রিচার্জ দিতে পারেন, 120 টাকা রিচার্জ দিবেন। আর যদি আপনি এখানে কি বলা আছে, হ্যাঁ, অফারের 112 টাকা ফি জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। তাহলে এখান থেকে যে বিষয়গুলো আমরা দেখলাম, 1 থেকে 7 নং কর্মী পদে আবেদন করলে 230 টাকার প্রয়োজন হবে এবং আপনি যদি 8 নং কর্মী পদে আবেদন করেন সেক্ষেত্রে আপনাদেরকে 168 টাকা ফি গুনতে হবে। আর যদি আপনি এখান থেকে 9 হতে 12 নং কর্মী পদে আবেদন করেন সেক্ষেত্রে শুধুমাত্র 112 টাকা ফি জমা দিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদের যোগ্য আপনি সেই পদে আবেদন করবেন। এখন আমরা যদি আবেদনের জন্য আপনাদের যে কিভাবে ফিটা জমা দিবেন এই বিষয়টা যদি এখান থেকে দেখানোর চেষ্টা করি, তো আমরা আপনাদেরকে বলবো যখন আপনারা আবেদন করবেন তো অন্যান্য সার্কুলারে আপনারা নিচে দেখবেন টেলিটকের মাধ্যমে ফি জমা দিতে হয়। এটা কিন্তু বেসিক্যালি এরকম না। এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে, যেটা আমি আপনাদেরকে দেখাইলাম। এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করার পর আপনাদেরকে সকল ইনফরমেশনগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। এখানে জবস সিসিসি গভ.বিডি অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আগে আপনাদেরকে একটা নাম, তারপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে আপনার ইমেইল নাম্বার দিয়ে, তারপর একটা পাসওয়ার্ড দিয়ে ফার্স্ট আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টের মধ্যে সকল ইনফরমেশন পূরণ করে দিবেন। দেন আপনারা কিন্তু যেটা অ্যাপ্লাই নাও করে দেওয়ার পর আপনাদেরকে পেমেন্ট করতে হবে, তখন কিন্তু আপনারা রকেটের মাধ্যমে পেমেন্টটা করতে পারেন। তো এই ছিল মূলত বিষয় এই সার্কুলারের। তো এই সার্কুলার নিয়ে যদি আপনি আরও কোনো কিছু জানার থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা রিপ্লাই দিয়ে আপনাদের বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আবেদন করতে চাইলে আমাদের মাধ্যমে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এসএমএস করে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 017758303112, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন একদম ঘরে বসে নির্ভুলভাবে করে নিতে পারেন। সো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদনগুলো যে কোনো সরকারি চাকরির আবেদনগুলো করে নিতে পারেন। সো ভিডিওটা এ পর্যন্তই। অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই যে ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন শেষ পর্যন্ত। আশা করি আপনারা
অন্য অন্য চ্যানেলে আর দেখার প্রয়োজন নেই, কারণ আমাদের এই আমাদের চ্যানেলের মধ্যে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমরা যখন যেটা আপলোড দেয় সেটা আমরা সঙ্গে সঙ্গে ভিডিওগুলো তৈরি করি। তো এই পর্যন্ত ভিডিওটা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।